আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমনা, তুমি কথা বলতেছো হয়তো বা, কিন্তু কথাটা আসতেছে না। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস শুরু করি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গত ক্লাসে তোমাদের কিছু সূত্র দেখিয়েছিলাম, কিভাবে প্রমাণটা হয় সেটাও দেখিয়েছিলাম। আমি আজকে কিছু দেখাবো। দেখো, গত ক্লাসে তোমাদেরকে একটা বিষয় বলছিলাম, যদি একটা বিন্দুতে দুইটা বল কাজ করে, একটা বল এবং একটা বল, দুইটা বল কাজ করতেছে, যেখানে যারা আছে পরস্পরের আলফা কোণে ক্রিয়াশীল ছিল, পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল ছিল, সেই বলটাকে আমরা কি করছিলাম, বলছিলাম যে দুইটা বল যদি একটা বিন্দুতে পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল হয়, তখন তাদের লব্ধিটা, এই যে লব্ধিটা আরটাকে বলেছিলাম এমন করে যে আর সমান হবে কি রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এটা তোমাদেরকে বলেছিলাম, এটা হবে হচ্ছে লব্ধির মান। আর যদি এই লব্ধিটা পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, তখন বলছিলাম যে এই লব্ধির দিকটা হবে tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা তোমাদেরকে গতদিনকে শিখিয়েছিলাম। তাহলে কি দুইটা বল একটা বিন্দুতে যদি ক্রিয়াশীল হয় এবং তারা যদি পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল হয়, সেক্ষেত্রে লব্ধির মানটা হবে এটা, আর দিকটা হবে হচ্ছে আমাদের এটা, এবং সে দিকটা অবশ্যই পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করবে, তাহলে লব্ধির দিকটা হবে আমাদের এটা। এখন কথা হলো, যদি কোনো কারণে এই দুইটা বল এরকম তো আলফা কোণে ক্রিয়াশীল, এটা না হয়ে মনে করো যে এই বলটা এভাবে না থেকে সরাসরি এভাবে পড়ে গেল, অর্থাৎ দুইটা বলই একই দিয়ে ক্রিয়াশীল হলো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, মূলত মনে করো যে এই বরাবর একটা পি বল ছিল, আর তো এই বরাবর ছিল কিউ বলটা। এখন এই বরাবর এই কিউ বলটা সেটা হয়ে গেল কি, এভাবে না হয়ে সে পড়ে গেল পি বলের উপরে, অর্থাৎ যে বরাবর পি বল আছে সেই বরাবরই কিউ বল আছে, যদি এমন হয়, অর্থাৎ একই দিকে দুটা হয়। তাহলে তুমি জানো, দেখতেছো যে যখন আমি এই বলটা পড়ে যাবে এরপরে, তখন কিন্তু আলফা থাকবে না, তখন কিন্তু আলফার মানটা জিরো হয়ে যাবে, তখন কিন্তু আলফার মানটা জিরো হয়ে যাবে। কারণটা কি, এই যে কিউ বলটা ছিল সেই কিউ বলটা আস্তে 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 যদি আমি এর উপরে পড়ে যাই, তখন পি এবং কিউ এর মাঝে কোনো কোণ থাকে না, তখন কোণটা হয়ে যায় কি শূন্য কোণ। কারণ যেহেতু একই রেখার উপর দুইটা বল ক্রিয়া করতেছে, তো একই রেখার উপর যখন দুইটা বল ক্রিয়া করবে, তখন পি বল এবং কিউ বল এদের মাঝে আর কোনো কোণ থাকবে না, তখন কি হবে, কোণের মানটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ আমাদের যেখানকার আলফা বলছিলাম সে আলফা ইকুয়াল টু শূন্য হবে। এখন প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমি একটা কেস বলতে পারি, প্রথম কেসটা, যে যদি দুইটা বল একই সরলরেখার উপর ক্রিয়া করে, মানে একই দিকে ক্রিয়া করে, সেক্ষেত্রে আলফা ইকুয়াল টু শূন্য হবে। আর আলফা ইকুয়াল টু শূন্য যদি হয়ে থাকে, তাহলে আমি আর এর মানটা কি হবে, তখন দেখো, তখন আর এর মানটা হবে তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, এই যে কস 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি হলো, কারণ দেখো প্রিয় শিক্ষার্থী, যখন দুইটা বল একই রেখার উপর এবং একই দিকে ক্রিয়া করছে, তখন এই দুইটা বলের মাঝে কোনো কোণ থাকতেছে না। আর কোণ না থাকা মানে আলফার মান শূন্য হওয়া। আর আলফার মান যেহেতু শূন্য হয়ে গেছে, তাহলে আমরা এখানে আলফার মানটা শূন্য বসাতে পারি।
তখন আমরা আলফার মানটা 0 এখানে বসিয়ে দিতে পারি। আর cos 0 ডিগ্রি মান আমরা কি জানি 1। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের মূলত আসে আছে p প্লাস কিউ হোল স্কোয়ার উপরে রুট, তার মানে হচ্ছে p প্লাস কিউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা প্রশ্ন আসে যে সবচেয়ে বেশি লব্ধির মান কোথায় পাওয়া যাবে? সবচেয়ে বেশি লব্ধির মান পাওয়া যাবে এখানে। যদি দুইটা বল একই দিকে ক্রিয়া করে তখন আমরা সবচেয়ে বেশি পরিমাণে লব্ধির মানটা পাবো। আবার বলতে পারে যে এখানে কোন মানে আলফার বা কোণের কত ডিগ্রির জন্য আমরা সর্বোচ্চ মান পাবো। তবে আমরা দেখতে পাচ্ছি যে আলফার মানটা যখন 0 ডিগ্রি বা 0 ডিগ্রি, তখন আমরা করব কি লব্ধির মানটা সর্বোচ্চ পাবো, পি প্লাস কে পাবো। কারণ দেখো এই যে এই রেখার উপর যদি দুইটা বল একসঙ্গে কাজ করে, আমরা কিন্তু এখানে যে লব্ধির মানটা সর্বোচ্চ পরিমাণ পাবো, সেই লব্ধির মানটা হবে কি পি প্লাস কিউ, এটা হবে। এখন কথা হলো যদি এই আলফাটা এইভাবে হয়ে যায়, মানে এই কিউ বলটা আছে তো আমাদের এইভাবে, সেটা যদি এইভাবে হয়ে যায়, তখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে যদি এই কিউ বলটা যদি এইভাবে হয়ে যায়, তখন এই পি বল এবং কিউ বলের মাঝে অ্যাঙ্গেল তৈরি হয় 180 ডিগ্রি। তখন পি এবং কিউ বলের মাঝে অ্যাঙ্গেল তৈরি হয় 180 ডিগ্রি, অর্থাৎ পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করে। এটা যেমন দুইটা বলই একই দিকে একই সরলরেখার উপর ক্রিয়া করতেছে। আর যদি আমি এই কিউ বলটাকে আমরা এভাবে ঘোরাই এভাবে করে দিই, তখন দেখবে যে এদের মাঝে কোণ উৎপন্ন করছে 180 ডিগ্রি এবং পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করতেছে। অর্থাৎ আমরা যদি বিন্দুটা ধরলাম এটা, এই বরাবর ছিল তো পি বল, আর এই কিউ বলটাকে আমরা এভাবে করে দিলাম, মানে ছিল হচ্ছে আলফা কোণে, সেটা এভাবে করে দিলাম, তাহলে চলে গেল এইটা হচ্ছে কিউ বল, এটা হয়ে গেল কিউ বল। তাহলে দেখো এদের মাঝে যে কোণ উৎপন্ন করলো কত 180 ডিগ্রি না? আলফাটা ছিল আগে এই সোজা, সেই আলফাটাকে আমি করলাম কি এইভাবে করে দিলাম, তাহলে আলফা হয়ে গেল 180 ডিগ্রি। অর্থাৎ একই সরলরেখার উপরে বা একই বিন্দুতে দুইটা বল ক্রিয়া করতেছে পরস্পরের বিপরীত দিকে, একটা ক্রিয়া করতেছে এইদিকে, একটা ক্রিয়া করছে এইদিকে, দুই দিকে ক্রিয়া করতেছে। এই ক্ষেত্রে আমাদের কি হবে? দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের জাস্ট করব কি, আমাদের লব্ধির মানটা বের করার ক্ষেত্রে এই যে আলফা, সে আলফার মানটা কত বসাবো? 180 ডিগ্রি বসাবো, সেটা 180 ডিগ্রি বসাবো। তাহলে এক্ষেত্রে আমাদের লব্ধির মানটা কত হবে? তাহলে কেস 2 তে যেটা আসতেছে, কেস 2 তে যেটা হয় যে এমন, যদি দুইটা বল একটা বিন্দু ক্রিয়াশীল থাকে বাট তারা পরস্পরের বিপরীত দিকে হয়, একটা হয় এইদিকে একটা হয় এদিকে। আগে আগেরটা যেটা দেখালাম, আগেরটা ছিল যে একই রেখার উপরে একই দিকে দুইটা বল কাজ করতেছে, আর আমরা দেখাবো এটা যে এটা পরস্পরের বিপরীত দিকে কাজ করতেছে দুইটা বল। তখন আমাদের কি করবো? লব্ধির মানের ক্ষেত্রে এটা আমরা যদি বের করি আর ইকুয়াল টু, তাহলে রুট, তাহলে আমরা দেখো এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ 180 ডিগ্রি। কারণ এদের আলফাটা ছিল, দেখো আলফাটা ছিল পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। আমরা যখন এইটা প্রমাণ করে দেখাইছি যে আলফাটা ছিল পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এখন এখানে যেহেতু এই বিন্দুতে দুইটা বল পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করতেছে, সেক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ দেখো 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি হওয়ার কারণে আমরা এখানে 180 ডিগ্রি বসালাম। তা আমরা জানি cos 180 ডিগ্রি মান হচ্ছে -1। তো সেক্ষেত্রে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ, এটা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ক্যালকুলেশন করে দেখো কি হয়, পি মাইনাস কিউ হোল স্কোয়ার রুট হয়। তারপর এখানে লিখতে পারি কি পি মাইনাস কিউ। এখানে দুইটা ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে যদি পির মানটা বড় হয়, এটা হবে কি পির মানটা বড় হলে, আর কিউর মানটা ছোট হলে তখন এটা হয়। কারণ আমরা কি জানি, যেহেতু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ, এটা পিটাকে আগে দিতে পারি, কিউটাকে আগে দিতে পারি। এখানে যখন পিটাকে আগে দিয়েছি কিউটাকে পরে দিয়েছি, সেটা এটা হলো। আবার এমনও তো হয়, এই সূত্র থেকে তো আমরা এমনও লিখতে পারি যে কিউ মাইনাস পি হোল স্কোয়ার, এটাও তো লিখতে পারি। সেক্ষেত্রে কিন্তু হবে কি কিউ মাইনাস পি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হলে কি হবে, কিউটা হবে কি পি এর চেয়ে বড়, কিউ এর বলটা হবে কি পি এর বলের চেয়ে বড়। সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা, আর এই সূত্রটা হচ্ছে কি পি এর মানটা কিউ এর মানের চেয়ে বড়। তা আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, যদি দুইটা বল পরস্পরের বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, পরস্পরের বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, সেক্ষেত্রে আমরা দেখতেছি তাদের লব্ধির মানটা হবে বলদ্বয়ের বিয়োগ ফলের সমান। আগেরটা দেখছিলাম যদি দুইটা বল একই সরলরেখায় ক্রিয়া করে, তখন তাদের লব্ধির মানটা হচ্ছে তাদের বলদ্বয়ের যোগফলের সমান, এই যোগফলের সমান। আর এখন দেখতেছি যেটা,
যে যদি দুইটা বল পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করে একটা বিন্দুতে, সেক্ষেত্রে তার লব্ধির মানটা হবে পরস্পরের বিয়োগফল, মানে দুজনের বিয়োগফলের সমান। সেটা বিয়োগফল দুই কেস হবে। যদি পি এর মানটা বড় হয় সেক্ষেত্রে এটা হবে, আর যদি কিউ এর মানটা বড় হয় সেটা এটা হবে। এই দুইটা কেস আমাদের ছিল। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি বল দুইটা পরস্পরের লম্ব হয়, কেস তিন যদি পরস্পরের লম্ব হয়, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে তোমাদেরকে একটা কথা বলে আসি, যেহেতু বিয়োগের কথা বললাম, এই বিষয়টা একটা কথা বলি। মনে করো এখানে তো দুই ধরনের বল ছিল, একটা পি বল একটা কিউ বল, পরস্পর বিপরীত দিয়ে ক্রিয়া করতেছে। এখন যদি দুইটা বলই একই বল হয়, ধরে নাও যে এই বিন্দুতে দুইটা বল কাজ করতেছে, এই একটা পি বল, এদিকে একটা কাজ করছে সেটাও পি বল, মানে দুইটা একই রকমের বল। যেমন এখানে দেখাইছিলাম দুই রকম বল, একটা পি বল আর একটা হচ্ছে কিউ বল। দুইটা বল দেখাইছিলাম পরস্পর বিপরীত দিকে একটা বিন্দুতে ক্রিয়াশীল। সেক্ষেত্রে লব্ধির মান দেখাইছিলাম একটা এটা হবে অথবা এটা হবে, সেটা নির্ভর করতেছে পি এবং কি এর উপরে। এখন যদি দুইটা বলই একই রকম হয় এবং পরস্পর 180 ডিগ্রি কোণে থাকে, অর্থাৎ পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করে, তখন কি হবে? তো প্রিয় শিক্ষার্থী তখন বিন্দু দেখো, মানটা শূন্য হয়ে যাবে না? হ্যাঁ তখন শূন্য হয়ে যাবে। তখন আমরা শূন্য হয়ে যাওয়া কে কে বলবো? তাহলে দেখো, আমরা তাহলে যদি ভালো বলতেছো তাহলে কি হবে? সুতরাং আর ইকুয়াল টু জিরো হয়ে যাবে না, একবারে করে দিলাম। কারণ কি এখান থেকে দেখো পি এর মানটা যদি কিউ হয়ে যায় বা কিউ এর মানটা পি হয়ে যায়, তাহলে কি এটা তো পুরো শূন্য হয়ে যায়। তার মানে আর এর মানটা শূন্য হয়। যখন আর এর মানটা শূন্য হবে তখন সেটাকে বলবো যে সাম্য অবস্থা। যখন লব্ধির মানটা শূন্য হবে তখন এই কেসটাকে নাম বলবো সাম্য অবস্থা, বা ইংলিশে বলা ইকুইলিব্রিয়াম পজিশন, আর বাংলায় বলা হয় সাম্য অবস্থা। সাম্য অবস্থা মানে কি? মানে হচ্ছে যে আমাদের যে একটা বিন্দুতে দুইটা বল ক্রিয়া করছিল, এই দুইটা বলের কোনো ইফেক্ট এই বিন্দুতে পড়বে না। যেরকম বিন্দুটা যেরকম ছিল সেরকমই থাকবে, এই বিন্দুতে কোনো ইফেক্ট পড়বে না, সেটাকে বলা হয় সাম্য অবস্থা। তার মানে লব্ধির মানটা যেহেতু একই রকম বল ছিল, যার কারণে দুইটা পরস্পরের নাকচ করে দিয়েছে, এই বলটা কেটে দিয়ে এই বিন্দুর কোনো ইফেক্ট পড়েনি। আর এই বিন্দুর ইফেক্ট না পড়া মানে সে যে অবস্থায় ছিল সে অবস্থায় কিন্তু বিন্দুটা আছে, যার কারণে এইকে বলবো কি সাম্য অবস্থা। তাহলে এই যে অবস্থাটাকে বলবো কি সাম্য অবস্থা। তাহলে আমরা 3 নম্বর কেস দেখলাম। এখন 4 নম্বর কেসটা হচ্ছে দেখাবো, সেটা হচ্ছে পরস্পর যদি লম্ব হয়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা দেখাবো যদি এমন হয় যে একটা বল কাজ করতেছে এই বরাবর আর একটা বল কাজ করতেছে এই বরাবর, যদি দুইটা পরস্পর লম্ব হয় অর্থাৎ এদের আলফার মানটা হচ্ছে কি 90 ডিগ্রি, তখন এই লব্ধির মানটা কত হবে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো একই সূত্র, আর ইকুয়াল টু যেটা হবে, তাহলে আর ইকুয়াল টু আমরা দেখবো যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে কজ আলফার ক্ষেত্রে আমরা এখানে বসা দিলাম 90 ডিগ্রি। 90 ডিগ্রি বসালে আমরা জানি কজ 90 ডিগ্রি মান 0, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। আর পুরোটা 0 হয়ে গেলে তোমার অ্যান্সার হবে কি রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা। তাহলে তখন লব্ধির মানটা হবে আমাদের দুইটা বলের বর্গের সমষ্টির বর্গমূল, বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দিয়ে রুট করব। এটাই হবে আমাদের হচ্ছে লব্ধির মান। এগুলো প্রশ্ন পরীক্ষায় আসে, এমসিকিউ ক্ষেত্রে ছোট ছোট প্রশ্ন এমসিকিউ দিয়ে দেয় যে কখন আমাদের লব্ধির মান সর্বোচ্চ পাবো, কখন লব্ধির মান আমরা সর্বনিম্ন পাবো, এই প্রশ্নগুলো আমাদের দিয়ে দেয় থাকে। সেক্ষেত্রে এগুলো একটু ভালোভাবে শিখতে হবে। তাই এই জন্য আমি তোমাদেরকে কয়েকটা যে কেস, কেমন কেস হয় সেগুলো তোমাদের আমি দেখালাম। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা এখন দেখাবো সেটা হচ্ছে যে বল সংযোজনের ত্রিভুজ সূত্র। খুব সোজা একটা বিষয়। আমরা এখন সামন্ত্রিক সূত্র শিখলাম, যে বলের যে একটা সামন্ত্রিক সূত্র কিভাবে হবে আমরা সেটা দেখলাম, যে একটা বিন্দুতে দুইটা বল ক্রিয়াশীল হয়, দুইটা বিন্দু ক্রিয়াশীল হয়, সেক্ষেত্রে তাদের ওই সামন্ত্রিকের কর্ণটাই তাদের লব্ধি নির্দেশ করবে। এটা প্রথম সূত্র ছিল আমাদের। এখন যেটা শিখবো সেটা হচ্ছে বল সংযোজনের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র তখন ছিল সামন্ত্রিক সূত্র, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। এখানে বলতেছে বল সংযোজনের ত্রিভুজ সূত্রে বলতেছে যদি দুইটা বলকে একটা ত্রিভুজে দুইটা বাহু দ্বারা চিহ্নিত করা যায়, সে বাহুটা অবশ্যই একই ক্রমের হবে, মানে একই দিকে হবে। এরকম করে বলতেছে কি, যে যদি দুইটা বলকে
একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা চিহ্নিত করা যায়, তাহলে অপর বাহুটা তাদের লব্ধি অপোজিটে হবে। হ্যাঁ, তাদের লব্ধি নির্দেশ করবে, এবং এই লব্ধিটা হবে কি তাদের অপোজিট, মানে এই যে ক্রমটা ছিল সেই ক্রমেরটা হবে না, তার বিপরীত ক্রমে হবে। বোঝা গেছে বিষয়টা? তো এটা আমার তার মানে এটা যদি আমি পি বল বলি, এটা কি ও এ বি সি একটা ত্রিভুজ ধরলাম, তাহলে এখন কি বলতেছি যে একটা ত্রিভুজে যদি আহ দুইটা বাহুকে যদি দুইটা বল দ্বারা চিহ্নিত করতে পারি একই ক্রমে, তাহলে অপর বাহুটা তাদের লব্ধি নির্দেশ করবে। তো এটা খুবই সোজা, কঠিন না, কারণ আমরা যে কিছুক্ষণ আগে যে সামন্ত্রিকের বিধি শিখালাম সেই বিধি থেকে আমরা এটা পারবো করতে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটাকে যদি আমি একটা সামন্ত্রিক করে ফেলি, মনে করো যে এটা একটা সামন্ত্রিক তৈরি করলাম। হ্যাঁ, যদিও সামন্ত্রিকটা ভালো হলো না। হ্যাঁ, এটা একটা সামন্ত্রিক তৈরি করলাম। এখন প্রিয় শিক্ষার্থী দেখো, ও এ বি এটা সি একটা সামন্ত্রিক বললাম। এখন কিছুক্ষণ আগে যে সামন্ত্রিকের যে সূত্র শিখলাম, এখন তুমি এটাও জানো যে সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এ বি সমান আমরা বলতে পারি কি ওসি, এ বি সমান বলতে পারি ওসি। তাহলে এখানে যদি পি বল কাজ করে, এখানে যদি কিউ বল কাজ করে, তাহলে এখানেও কিন্তু কিউ বলই কাজ করবে। কিউ বল কাজ করবে। হ্যাঁ, তাহলে এইটা আমরা কিছুক্ষণ আগে যেটা দেখে আসলাম সেটা এখানে বলতেছি, এটা যদি পি বল, এটা যদি কিউ বল কাজ করে, তাই এটাও কিউ বল কাজ করবে। কারণ কি, আমরা সামন্ত্রিকের যে সূত্র জানি, সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এটা যদি কিউ বল হয়, অবশ্যই এটা কিউ বল হবে। আর ওই সূত্র থেকে দেখে আসলাম। তাহলে এখন দেখো যে একটা বিন্দু দুইটা বল ক্রিয়া করতেছে, একটা পি বল, একটা হচ্ছে কিউ বল। তাহলে ওই সামন্ত্রিকের যে বিধি অনুসরণ করলে তাহলে অবশ্যই তাদের কর্ণটা তাদের লব্ধি নির্দেশ করবে সামুদ্রিকের সূত্র অনুসরণ করলে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি যে ও এ প্লাস ওসি ইকুয়াল টু ওবি, এটা লিখতে পারি। এখন যেহেতু ওসি সমান হচ্ছে ও এ ওবি, সরি এ বি, স্যার এটা কিভাবে লিখলাম একটু আবার বলবেন? এটা কিভাবে লিখলাম, এটা হচ্ছে তোমরা যে সামন্ত্রিক যে বিধিটা অনুসরণ করলাম। সামন্ত্রিক বিধি কি ছিল, যদি একটা বিন্দুতে দুইটার মানে বল ক্রিয়া করে, এবং সেই দুইটা বলকে যদি একটা সামন্ত্রিকে দুইটা বাহু দ্বারা চিহ্নিত করতে পারি, তাহলে সামন্ত্রিকের কর্ণটাই তাদের লব্ধি নির্দেশ করবে। ঠিক এটা ছিল আছে। না সামন্ত্রিকের বিধি? সামন্ত্রিক বিধি জি যদি ওইটা জি। হয়ে থাকে, তাহলে আমরা এই ত্রিভুজ বিধিটাকে আমরা করতেছি কি সামন্ত্রিক বিধি অনুসরণ করে প্রমাণ করতেছি। সেটা কিভাবে, প্রথমে এই ত্রিভুজ বিধিটা যেটা ছিল, যে যদি একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা দুইটা বল নির্দেশ করাতে পারি, তাহলে তৃতীয় বাহুটা তাদের লব্ধি নির্দেশ করবে। সেই প্রমাণটা আমরা এই সামন্ত্রিক বিধি অনুসরণ করতেছি। কিভাবে করতেছি দেখো, এই বলের সমান আমি এই বলটা নিয়ে নিলাম, যেহেতু সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এই বলটা মানে এই বলটা দিয়ে আমি এইটা সমান করে এটা করে নিলাম, নিয়ে একটা সামন্ত্রিক তৈরি করে ফেললাম। এখন সামন্ত্রিক যে তৈরি করতে পারি, তাহলে আগেকার যে বিধি অনুসরণ করলে তাহলে এটা পি বল হয়ে যাবে, এটা কিউ বল হয়ে যাবে। তাহলে এই ও এ প্লাস ওসি সমান অবশ্যই তো ওবি লিখতে পারবো, কারণ এই বলটা মানে এই যে এই কর্ণের সমান, মানে এই বল এবং এই বলের লব্ধিটা হচ্ছে কর্ণের সমান, যেটা সামন্ত্রিক জি বিধি স্যার। শিখে আসলাম। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন তো তাহলে দেখো সেজন্য লিখছি ওয়ে প্লাস ওসি ইকুয়াল টু ওবি। এখন ওসি সমান আবার দেখো লেখা যায় কি এবি, তাহলে ওয়ে যা আছে তাই লিখলাম, ওসি সমান লিখলাম হচ্ছে কি এবি ইকুয়াল টু হচ্ছে ওবি। তাহলে এখান থেকে দেখো ও এর মানটা বসায় দাও পি, আর এখান থেকে এবির মানটা বসায় দাও কিউ, আর ওবির মানটা বসায় দাও আর। তো দেখো এখন এই যে এই বাহুটা সমান লিখলাম পি, এই বাহুটা সমান লিখলাম কিউ, তাহলে এই বাহুটা নির্দেশ করতেছে তার আর। তারপর আমাদের যে এখানকার যে ত্রিভুজ বিধি নিয়মটা, সেই নিয়মটা কিন্তু হয়ে গেল এখানে, যে যদি একটা ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করে দুইটা বল দ্বারা, তাহলে অপর বাহুটা তো এটা থাকলো, সেটা লব্ধি নির্দেশ করবে, সেটা লব্ধি। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এটা ছিল বল সংযোজনের ত্রিভুজ সূত্র। এটা তো আমরা অনলি দুইটা বলের ক্ষেত্রে শিখলাম, একটা বল একটা বল। তো আমরা এখন শিখবো যে বহুভুজ সূত্র, বল সংযোজনের বহুভুজ সূত্র, এটা শিখবো আমরা। এখানে তো অনলি দুইটা বল নিয়ে কাজ করতেছি, বাট যদি অনেকগুলো বল থাকে, সেটার নাম হচ্ছে কি বল সংযোজনের বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র একই কথা, ওই লজিকটা আসবে, আমাদের ত্রিভুজের যে লজিকটা ছিল সেই লজিকটা আসবে। এখানে বলা হচ্ছে যদি n-1 সংখ্যক বাহু দ্বারা
খেয়াল করো, n-1 সংখ্যক বাহু দ্বারা যদি n-1 সংখ্যক বল নির্দেশ করতে পারি, তাহলে তম যে একটা বাহু থাকবে সেই বাহুটাই তাদের লব্ধি নির্দেশ করবে। তম বাহুটা তাদের লব্ধি নির্দেশ করবে। এটা কি বুঝতেছো? তাদের লব্ধি নির্দেশ করবে। স্যার একটু আবার বলবেন? হ্যাঁ, আবার বলবো। হ্যাঁ, নির্দেশ করবে। কথাটা হচ্ছে যে মনে করো যে একটা বহুভুজ নিয়েছি, যার বাহু হচ্ছে টোটাল n সংখ্যক বাহু আছে। n সংখ্যক বাহু আছে, সেটা 10টা 20টা 50টা যাই হোক বাহু আছে। এখন যদি আমরা n-1 সংখ্যক বাহুকে n-1 সংখ্যক বল দ্বারা চিহ্নিত করতে পারি, তাহলে তম যে পদটা থাকবে, সরি তম বাহুটা যে থাকবে, এটা পদ বলে ফেলছি, তম যে বাহুটা থাকবে সেটা তাদের লব্ধি নির্দেশ করবে। একটু হয়তো বা মনে তোমরা হচ্ছে, দেখো আমি বিষয়টা আমি তোমাকে এখান থেকে একটা দেখা দিয়ে আসি। খেয়াল করো, এই যে ত্রিভুজ সূত্র যেটা দেখালাম, এখানে বাহু ছিল কয়টা? 3টা না? এখানে বাহু ছিল কয়টা? 3টা। এখন 3টা বাহু দেখো, তার ভিতরে 2টা বাহু কিন্তু নিয়ে কাজ করছি, অর্থাৎ 3 থেকে 1 বাদ দিলে থাকে 2টা। এই 2টা বাহু নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং বলেছি যদি 2টা বল একটা ত্রিভুজের 2টা বাহু নির্দেশ করে, তাহলে তার 3 নম্বর বাহুটা তাদের লব্ধি নির্দেশ করবে। 3 নম্বর বাহুটা তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে এখন খেয়াল করো, এখানে তো আমি বলতেছি যে সে বহুভুজটা হবে সে n সংখ্যক পদ দ্বারা বা n সংখ্যক বাহু দ্বারা। তো n সংখ্যক বাহু দ্বারা যদি হয়ে থাকে, তাহলে তার থেকে 1 কমাইলে n-1 হয়। এখন যদি n-1 সংখ্যক বাহুতে n-1 সংখ্যক বল আমি প্রয়োগ করি, সেক্ষেত্রে আর একটা বাহু বাদ থাকবে, সেই বাহুটাই আমাদের লব্ধি নির্দেশ করবে। বুঝেছো এটা? জি স্যার। আমি একটা চিত্র আঁকাই দিছি, তারা ভালো বুঝবে। মনে করো একটা বহুভুজ আঁকালাম, এরকম একটা বহুভুজ আঁকাচ্ছি। দেখো, ও এ বি সি ডি ই, ও এ একই ক্রমে নিতেছি, এইটা এদিকে দেখো। খেয়াল করো, এখানে আমি বাহু নিয়েছি 1 2 3 4 5, মোট 6টা বাহু নিয়েছি। তার ভিতরে আমরা এখন বলবো, তাহলে 6টা যদি বাহু নিয়ে থাকি, তাহলে 5টা বাহু কিন্তু বল নির্দেশ করবে। যদি এখানে একটা বল সেট করি, এখানে একটা বল দিয়ে, এখানে একটা বল দিয়ে, এখানে একটা বল দিয়ে, এখানে একটা বল দিয়ে, তাহলে অবশিষ্ট যে বাহুটা থাকবে সেই বাহুটা এদের সবার বলের লব্ধি নির্দেশ করবে। এটা কি বুঝতে এবার? এটার জন্য আমরা কি লাস্টের বাহুটা অপোজিট চিহ্ন দিলাম? হ্যাঁ, এই জন্য অপোজিট চিহ্ন দিলাম, যে সব বাহুগুলো যদি আমাদের মোট যতগুলো বাহু থাকবে তার চেয়ে একটা বাহু কম নেব, নিয়ে সেই বাহুগুলোকে আমরা বল সৃষ্টি করব, করলে অবশিষ্ট যে বাহুটা থাকবে সেই বাহুটাই আমাদের লব্ধি নির্দেশ করবে। আমি প্রমাণ করে দিছি বিষয়টা। খেয়াল করো, মনে করো এদিকে কিছু নেই, আমি একটা দাগ কাটলাম সোজা করে, সোজা একটা দাগ কাটলাম। দাগ কেটে দেখো তো, এখন যদি আমি মনে করি ওদিকে কিছু নেই, আছে শুধু ও এ বি এই ত্রিভুজটা আছে, ও এ বি এই ত্রিভুজটা, তাহলে আমাদের ত্রিভুজ যে বিধি অনুসরণ করলাম, সেই ত্রিভুজ বিধি অনুসরণ করলে কি হয়ে দাঁড়ায়? তাহলে এই যে বল এবং এই বল তাদের লব্ধি হচ্ছে এই বলটা না? জি স্যার। এখন মনে করো এদিকে আর কিছু নেই, তার মানে এই দুজনের বল কিন্তু আমার এই বল, তাহলে এদিকে আর নেই কিছু। এখন খেয়াল করো, আমি আবার এর সঙ্গে এটা যুক্ত করলাম। এখন খেয়াল করো, এই যে এদিকে কিছু নেই মানে এখন শুরু হলো এখান থেকে, তাহলে এই বলটা আর এই বলটা, এই দুইটা বলের লব্ধি কিন্তু এখন এই বলটা। বুঝতেছো? জি স্যার। ত্রিভুজ বিধি অনুসরণ করলে। আবার এখান থেকে দেখো, যখন যুক্ত করবো এভাবে আমরা, তখন কিন্তু মনে করি যে কিছু নেই, কারণ কিছু নেই মানে কি, এদের এদের লব্ধি তো মিলে নিলাম, এটা নিয়ে নিছি আমরা। হ্যাঁ। এখন দেখো এই বলটা আর এই বলটা তার লব্ধি কিন্তু এখন এইটা, তার কিন্তু লব্ধি এটা। উম, বুঝতে পারছো? এরপর দেখো, জি স্যার। এখন এই বলটা নিব আর এই বলটা নিব, এই দুটো বল নিতেছি, এই দুটো বলের লব্ধি আবার কিন্তু তখন এটা, আর কিন্তু বল নেই। হুম। তার মানে এটাই আমাদের লাস্ট যে বাহুটা থাকবে, সেই বাহুটাই আমাদের কি লব্ধি নির্দেশ করবে। এটা লক্ষ্মী নির্দেশ বল করে। সংযোজনের বহুভুজ সূত্র, যে যদি আমাদের n সংখ্যক বাহু দ্বারা একটা বহুভুজ তৈরি হয়, সেই বহুভুজের n-1 সংখ্যক বাহুতে যদি n-1 বল প্রয়োগ করতে পারি, তাহলে
এনতম বাহুটাই তাদের লব্ধি নির্দেশ করবে। বুঝতে পারছো বিষয়টা? আমার বিশ্বাস বোঝার কথা। এটাই ছিল বল সংযোজনের বহুভুজ সূত্র। তাহলে আমরা সব বলের যোগফল আমাদের আসছে যে ওই। আরো যদি তুমি বহু আঁকতে কোনো সমস্যা নেই, এভাবে কিন্তু প্রমাণ করা যাবে। তো এখন যেটা আসতেছে, আমি যে টপিকটা শেখাবো সেটা হচ্ছে অংশক বের করা, বলের অংশক বের করা। বলের অংশক অংশক থেকে বুঝতে পারছো বা মানে এর অর্থই বুঝতে পারছো যে এর কি সেপারেশন বা এটা পার্ট, একটা বলের পার্ট কোনটা হবে সেটা দেখাবো। তো বলের অংশকটা কি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো একটা বিন্দুতে অনেকগুলো বল কাজ করতেছে, একটা বল, একটা বল, একটা বল, একটা বল, এতগুলো বল মনে করে দিলাম এটার নাম পি, এটার নাম কিউ, এটার নাম আর, এটার নাম এস। এই বিন্দুতে এতগুলো বল কাজ করতেছে। এখন এখানে আরেকটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে এফ, যেটা এতগুলো বলের সমষ্টি। খুব মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট কথা, যে এই বিন্দুতে এতগুলো বল কাজ করতেছে পি কিউ আর এস, কিন্তু আরেকটা বল কাজ করতেছে এফ, যেটা এতগুলো বলের সমষ্টি। অর্থাৎ এতগুলো বলের সমষ্টি করলে যে বলটা হয় সেই বল, সেই এফ এখানে কাজ করে, একাই কাজ করতেছে। যদি একাই কাজ করতেছে এটা বলি আমরা, তাহলে পি কিউ আর এস প্রত্যেককে এফ এর অংশক বলবো, প্রত্যেককে এফ এর অংশক বলবো। অর্থাৎ বলবো পিটা এফ এর অংশক, কিউটা এফ এর অংশক, আরটা এফ এর অংশক, এসটা এফ এর অংশক। বিষয়টা কি বুঝতে পারছো? একটু আবার বোঝাবেন? হ্যাঁ অবশ্যই বোঝাবো। দেখো মনে করো একটা বিন্দুতে এই এতগুলো বল কাজ করতেছে। অনেক সময় হয় না যে মনে করো যে একটা কাজ 5 জন করতে পারে, হুম, একটা কাজ 5 জন করতে পারে, আবার ওই কাজটাই একজন করতে পারে। এমনও তো হতে পারে যে তার তার পারফরমেন্স বা তার এক্সপিরিয়েন্স বা তার হচ্ছে দক্ষতা সবকিছু মিলে মনে করো যে সে একাই ওই কাজটা করতে পারলো। তো আমি দেখো খেয়াল করো এখানে দিলাম যে একটা বিন্দু, এই বিন্দুতে এতগুলো লোক মিলে কাজ করতেছে, আর এই যে এফ সে নিজে এই বিন্দুতে কাজ করতেছে। তখন আমরা অর্থাৎ কি বোঝাচ্ছে, তার বোঝাচ্ছে যে এতগুলো বলের সমষ্টি সে নিজেই, সে নিজেই। তখন এদেরকে মানে প্রত্যেককে বলবো এর অংশক, মানে এফ এর অংশক। মানে এফ পিটাকে বলবো এফ এর অংশক, কিউটাকে বলবো এফ এর তাহলে অংশক। এফটা কি ওদের সবার কাজের লব্ধি? ইয়েস, হ্যাঁ, ওদের কাজের লব্ধি। লব্ধিটা আছে এফ, আচ্ছা। আর এফ এর অংশক হচ্ছে এগুলো পি কিউ আর এস, এদের অংশক। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এটা ক্লিয়ার তো? জি স্যার। হ্যাঁ। তাহলে এখন এখন কিন্তু খুব গভীরে যেতে হবে, অনেক ইম্পর্টেন্ট কথা এগুলো। এটা বলে অংশগুলো তাহলে বের করলাম। তাহলে যদি বলতে পারতেছি যে যদি কিছু বলের, কয়েকটি বলে যদি লব্ধি একটা হয়, তো সেই লব্ধির আবার এদেরকে বলবো কি আবার অংশক, মানে এ পি কিউ আর এস এই লব্ধির অংশক। এটা অংশ। আমরা বলতে পারবো, অংশক বলতে পারবো। বা এদেরকে পি কিউ আর এস এদেরকে বলবো এফ এর অংশক। ঠিক আছে? এখন কিছু সময় আগে তুমি শিখলে, তোমরা শিখলে যে একটা বিন্দু যদি দুইটা বল কাজ করে, একটা বললাম পি বল, একটা বললাম কিউ বল, এবং এটা দ্বারা যদি একটা সামন্ত্রিক আঁকা যায়, তাহলে তাদের যে কর্ণটা আসে সেই কর্ণটাই তাদের কাছে লব্ধি নির্দেশ করবে। এটা বললাম না? জি স্যার। একটা বিন্দুতে দুইটা বল ক্রিয়া করবে, যাদের সে যদি, এবং এটা যদি একটা সামন্ত্রিকের দুইটা বাহু হয়ে থাকে, তাহলে ওই সামন্ত্রিকের কর্ণটা তাদের লব্ধি নির্দেশ করবে, ওই সামন্ত্রিকের কর্ণটা তাদের লব্ধি নির্দেশ করবে। এখন বিপরীত ভাবে আমরা কিন্তু বলতে পারি, বিপরীত ভাবে কিভাবে বলতে পারি? বিপরীত ভাবে বলতে পারি, যদি একটা লব্ধি থাকে, ওই লব্ধিকে নিয়ে যদি দুই পাশে দুইটা রেখা টানতে পারি। সন্নিহিত বাহুগুলোকে। হ্যাঁ, কি বললাম? বললাম লব্ধির সন্নিহিত বাহুগুলো। হ্যাঁ, হ্যাঁ, যদি আমি সেটা বলতে চাচ্ছি যে এই যে সন্নিহিত বাহু তো ছিল আগে, প্রথমে ছিল সন্নিহিত বাহু, তারপর আমি কর্ণ গাইছি, এই কথাটা প্রথমে ছিল। আমি বিপরীত ভাবে যদি বলতে পারি, যদি মনে করো এই লব্ধিটা আমি নিলাম, এখন লব্ধির দুই পাশে দুটো সন্নিহিত বাহু আঁকবো, এরকম কিন্তু অসংখ্য বাহু আঁকা যায়। যেমন আমি যদি মনে করো জাস্ট আলফার বিটার মানটা বের চেঞ্জ করে, অর্থাৎ এখানে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা আমরা চেঞ্জ করে করে এর লব্ধির দুই পাশে অসংখ্য কোণ কিন্তু বাহু তৈরি করা যায়। যেমন আমি যদি আমি একটু করে লিখি, মনে করো যে
এটা তো ছিল আমাদের কি, মনে করো যে একটা বল নিলাম, এটা হচ্ছে লব্ধি আর, এটা একটা তো হলো, দিলাম ও এ বি সি। আবার দেখা যাচ্ছে আমি কিন্তু এইভাবে আঁকতে পারি, আমরা কিন্তু এইভাবে আঁকতে পারি। অর্থাৎ যেটা এখন যেটা হলো A1 আর এটা দিলাম C1, এটাও কিন্তু একটা হলো ও A1 বি C1, এটা কিন্তু একটা সামুদ্রিক হলো। আবার দেখো এখান থেকে যদি আবার আমি একটা টানি, এখান থেকে যদি আমরা একটা টানি তাও কিন্তু হয়। এটুকু দিলাম A2, এটুকু দিলাম হচ্ছে C2। তাহলে এখন থেকে এখান থেকে দেখো আমরা মূলত ওবি কে কেন্দ্র করে, ওবি কেন্দ্র করে তো না, ওবি কে নিয়ে বা কর্ণ ধরে আমরা কিন্তু প্রথমে আঁকাইছিলাম ও এ বি সি একটা সামুদ্রিক, তারপর আঁকলাম ও A1 বি C1 একটা সামুদ্রিক, তারপর লিখলাম দেখো ও A2 বি C2 একটা সামুদ্রিক। এরকম অসংখ্য সামুদ্রিক কিন্তু আঁকানো যায় এই যে কর্ণ ওবি কে কেন্দ্র করে বা ওবি আর দুই পাশে আঁকা যায় না। কিন্তু স্যার হ্যাঁ, কিন্তু স্যার একটা সময় তো ওরা দুজন আরে মিশে যাবে। আরে মিশে যাবে। এখন কথা হচ্ছে যে আরে যদি মিশে যায়, আরে একসময় যদি মিশে যায়, মনে করো যে আবার যদি এভাবে, তখন তো সামুদ্রিক হয় না, হয় কি? না তো আপনি বললেন না অসংখ্য, তাহলে তো হ্যাঁ, মিশে গেলে অসংখ্য তো। তো ওটা কাউন্ট করা যায়। এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে সবসময় এদের অ্যাঙ্গেলটা, মানে এদের দুজনের ভিতরে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। যেমন মনে করো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয় আর এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। ধরো মনে করো যে জি এই স্যার। অ্যাঙ্গেলটার নাম দিলাম আলফা আর এটার নাম হচ্ছে বিটা, ধরে নিলাম। তো এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, মানে এই বাহুটা এবং এই বাহুটার মাঝে। যেমন এই বাহুটা এবং এই বাহুটার মাঝে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, শর্তটা হচ্ছে, প্রথম যে শর্তটা, এটা কিন্তু কখনো আলফা প্লাস বিটার মানটা অবশ্যই সেটা 180 ডিগ্রি চেয়ে ছোট হওয়া লাগবে, প্রথম কথা। এটা কিন্তু আবার যদি তুমি এভাবে যদি ঘুরতে ঘুরতে এভাবে করে দাও, তাহলে কিন্তু আর সামুদ্রিক হলো না। জি মানে বুঝতে পারছো এটা? যদি আমি এই বাহুটাকে যদি আমি আস্তে আস্তে বাড়াতে পারি, এদিকে এদিকে করতে পারি, অর্থাৎ আমি যদি বলি একে যদি এভাবে করি, মনে করো যে এইভাবে নিলাম, মানে ওই রেখাটাকে আমি এভাবে একটা নিলাম, আবার এইভাবে একটা নিলাম, এটা কিন্তু একটা সামুদ্রিক তৈরি হয়, হুম। হয় না? হয়। এখন জি এটা স্যার। কিন্তু, এটা কিন্তু বেশি নিতে পারবো না। বেশি নিতে পারবো মানে কি, এটার মানটা অবশ্যই 180 ডিগ্রি ছোট হওয়া লাগবে, এই কন্ডিশন কিন্তু ফুলফিল করা লাগবে। কারণ যদি এভাবে হয়ে যায় তখন কিন্তু আর সে সামুদ্রিক হচ্ছে না। তেমনি ভাবে তুমি যদি আবার এটাকে এভাবে 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 করো, সে যদি আবার পুরোপুরি ইর সাথে মিলে যায়, মানে অর্থাৎ লব্ধির সাথে মিলে যায়, তখনও কিন্তু হবে না। তার মানে এখানে কিন্তু আলফা প্লাস বিটার মানটা একটা নির্দিষ্ট মান থাকবে, সে কিন্তু কখনো জিরো হতে পারবে না। এই একটা কন্ডিশন। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখানে দুইটা কন্ডিশন আছে যে কখনো কিন্তু আলফা প্লাস বিটার মানটা জিরো হতে পারবে না। অর্থাৎ তুমি যে আস্তে 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 এভাবে নিবা, তখন তো সে সামুদ্রিক হবেই না। কারণ এই বাহুটা মিশে যাবে এই বাহুটার সাথে, এই বাহুটা মিশে যাবে এই বাহুটার সাথে। অর্থাৎ এদের অ্যাঙ্গেলটা যোগফল করলে সবসময় শূন্য হয়ে যাবে। আর শূন্য যদি তখন হয়ে যায়, তখন তো আর সেই সামুদ্রিক আর থাকবে না। যতক্ষণ পর্যন্ত সামুদ্রিক থাকবে ততক্ষণ পর্যন্ত অসংখ্য আমরা এরকম বাহু তৈরি করতে পারবো। বুঝতে পারছো? জি স্যার। আবার এদিকে একটা শর্ত কি, সেটা কখনো 180 ডিগ্রি চেয়ে বড় হতে পারবে না, তার মানে সমান হতে পারবে না, তার চেয়ে ছোট হতে পারবে। তাহলে কিনা আমরা সামুদ্রিক তৈরি করতে পারবো। তাহলে আমরা এখন এখান থেকে একটা কথা বলতে পারি যে একটা লব্ধির অসংখ্য উপাংশ পাওয়া যেতে পারে, ঠিক না? তুমি কি এটা বুঝতে পারছো? জি স্যার। আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে আমরা একটা লম্বাংশ, সরি লম্বাংশ না, একটা আছে লব্ধির অসংখ্য আমরা উপাংশ বা অংশ বের করতে পারি, অসংখ্য বের করতে পারি। এটা থেকে আমরা এই সিদ্ধান্ত আসতে পারি। কিন্তু এমন না যে আমরা এটাকে এর সাথে মিশাই দেবো, এর সাথে মিশাই দিলে তখন তো আর ওইটা সামুদ্রিকও হবে সামুদ্রিক হবে না। হবে না, তখন তো আর ওটা পারবো না। যতক্ষণ পর্যন্ত আমরা ওটা বের করতে পারবো, সামুদ্রিক হবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত অসংখ্য আমরা ওরকম উপাংশ পাবো। তাই কন্ডিশনে এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা কখনো জিরো হওয়া যাবে না। আবার আবার এর মানটা কখনো 180 ডিগ্রি বড় হওয়া যাবে না, মানে এই কন্ডিশন দুইটা অবশ্যই ফুলফিল করতে হবে। তাহলে কিনা আমরা এগুলো করতে পারবো। বুঝতে পারছো বিষয়টা? হুম। হ্যাঁ সুপ্তি, বুঝতে পারছো কি তুমি? এটা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ। এখন এখানে যেহেতু আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে উপাংশ, একটা কথা বলি, লম্ব উপাংশ বা লম্ব উপাংশকে যদি সংক্ষিপ্ত করে সন্ধি বিচ্ছেদ করা যায়, সে লম্বাংশ হয়। লম্বাংশ,
এই জিনিসটা তোমাকে এখন দেখাবো, লম্বাংশ তোমাদের দেখাবো। লম্বাংশ, ওই পেজে গেলাম। লম্বাংশ মানে কিছুক্ষণ আগে তোমাকে যে একটা শর্ত শেখালাম, শর্তটা হচ্ছে যে আলফা প্লাস বিটার মানটা অবশ্যই 180 ডিগ্রি চেয়ে ছোট হওয়া লাগবে, ছোট এটা হতে বললাম। হবে। এখন যদি আলফা প্লাস বিটার মানটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, অর্থাৎ দুইটা উপাংশ পরস্পরের উপর লম্ব হয়, তখন সেটাকে বলবো কি লম্বাংশ। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, মানে আমরা যে এই যে এরকম করছিলাম না, এরকম এরকম যে করছিলাম, মনে করেছিলাম এটা আলফা, এটা মনে করো যে বিটা। এখন এই রেখাটা যদি পরস্পর এইভাবে হয়ে যায়, অর্থাৎ পরস্পর লম্ব হয়ে যায়, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এইভাবে যদি হয়ে যায়, মনে করো যে এটা ছিল পি বল, তো এটা হচ্ছে কিউ বল ছিল। এখন দেখো এইটা হচ্ছে আমাদের লব্ধি, আমরা একটু কাজ করি, এটা তো আমাদের ছিল লব্ধি, ঠিক না? এটা আমাদের জি লব্ধি ছিল। স্যার। এখন এই লব্ধির ক্ষেত্রে কিন্তু এটাও একটা উপাংশ, এটা একটা উপাংশ, কিউ একটা উপাংশ। দুইটা উপাংশ। এখন কথা হচ্ছে যে এদের উপাংশের মানটা যদি, মানে এদের অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ দুটো উপাংশ পরস্পরের উপর লম্ব হয়, তখন সেই উপাংশকে বলবো কি লম্বাংশ। লম্বাংশ। হ্যাঁ, তখন সেই উপাংশ বলবো কি লম্বাংশ। এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে সকল লম্বাংশই উপাংশ, সকল লম্বাংশই উপাংশ, কিন্তু সকল উপাংশ লম্বাংশ নয়। কথা কি ধরতে পারছো? না স্যার। ধরতে পারোনি? বলতেছিলাম আমি সকল সকল লম্বাংশই উপাংশ, কিন্তু কিন্তু সকল উপাংশই লম্বাংশ নয়। এখন বুঝতে পারছি। কারণ তো দেখো, এখানে এগুলো তো উপাংশ ছিল, উপাংশটা কি, এইগুলো তো সব উপাংশ, দেখা দিলাম এগুলো সব উপাংশ। তো লম্বাংশটা হচ্ছে উপাংশেরই একটা বিশেষ রূপ, স্পেশাল একটা কেস। জি। লম্বাংশটা উপাংশের একটা স্পেশাল একটা কেস, সেটা হচ্ছে লম্বাংশ। সেটা কখন হয়? যদি তাদের যখন অ্যাঙ্গেলটা আলফা প্লাস বিটা 90 ডিগ্রি 90 হয়। ডিগ্রি হয়, অর্থাৎ এরা এই দুটো উপাংশ পরস্পরের উপর লম্ব হয়, তখনই আমাদের লম্বাংশ বলবো। সেজন্য আমি এই কথা থেকে এটা বললাম, সকল লম্বাংশই উপাংশ, কিন্তু সকল উপাংশই লম্বাংশ নয়। এই কথাটা এই জন্য এখানে বললাম। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এই তো হলো আমাদের লম্বাংশের কাজ। এখন আমাদের যেহেতু সময় শেষ, 1 মিনিট 16 সেকেন্ড আছে, বেশি সময় নেই। একটা জিনিস শেখাতে চাইছিলাম, এখন তোমরা একটু বেশি বেশি পড়বা। কারণটা কি জানো? এটা তোমাদের সিলেবাসে আছে তো। আগে যেটা ছিল, এই অধ্যায়টা বাদ দিলেও প্রবলেম হতো না, মানে আগে যেটা যে সিস্টেমটা ছিল, এখান থেকে একসেট প্রশ্ন হয় প্রতি বছরই, সেক্ষেত্রে এটা বাদ দিয়েও কিন্তু ভালো রেজাল্ট করা যায়। কিন্তু যেহেতু এটা আছে, তেমন খুব ভালোভাবে শিখতে হবে কিন্তু এটা, তাছাড়া কিন্তু ভালো করতে পারবে না। এখন তো আছেই 4টা চ্যাপ্টার। 4টা আছে একটা, সেক্ষেত্রে তো ওরকম বাদ দেওয়ার কোনো অপশন নাই, প্লাস ভালোভাবে শেখার। হ্যাঁ। এবং প্রত্যেকটা অধ্যায় থেকে 4টা করে সেট হবে, 2টা করে সেট হবে, যেহেতু মানে তো 8টা স্যার সেট। আপনি 9 স্যার স্যার আপনি অধ্যায় 9 আবার করাবেন না? অধ্যায় 9, 9 তো আছে হ্যাঁ, ফার্স্ট গতিবিদ্যা। পেপারের। অধ্যায় 9 ফার্স্ট পেপার 9 কোনটা? এই যে ইন্টিগ্রেশন, সরি ওটা জি হচ্ছে স্যার। ডিফারেন্সিয়েশন, যোগ, হ্যাঁ হ্যাঁ। অন্তরীকরণ। ওটা কেন করাবো? করাবেন না আর? ওইটা হচ্ছে তোমার স্যার, আবির স্যার করেছিলেন না, সেক্ষেত্রে আমিও ওটা হাত দিব না। ওটা আবির স্যারই যদি আচ্ছা। করান তাই করাবে, আমি ওটা করাবো না। মানে একজনের জিনিস আরেকজন করানো যায় না, ঠিক আছে? উনি যদি আবার করান তো করাবে। তোমাদের স্যার জন্য আমাদের চতুর্থ অধ্যায়টাও করানো উচিত ছিল।